আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই বিষয়টি যদি আয়ত্ত করতে না পারো তাহলে তুমি নিশ্চিত থাকো যে তোমার ইংরেজি শিক্ষা কখনোই পূর্ণতা পাবে না। কারণ এই অবজুলারি ভার্ব, বাংলায় যাকে সাহায্যকারী ক্রিয়া বলা হয়, এটি ইংরেজি ব্যাকরণের একটি মৌলিক ভূমিকা পালন করে। এই ভার্বগুলো এতই গুরুত্বপূর্ণ যে এগুলি ছাড়া দৈনন্দিন জীবনে ইংরেজি ভাষার ব্যবহার প্রায় অকেজো হয়ে পড়ে। সুতরাং এই ভার্বগুলো সম্পর্কে যথাযথ ধারণা থাকা অপরিহার্য। আর সেই দিকটিকে বিবেচনা করে ব্যাকরণবিদরা অত্যন্ত সাবধানতার সাথে এই ভার্বটিকে প্রধানত দুইটি ভাগে বিভক্ত করেছে, যার একটি হচ্ছে প্রাইমারি অবজুলারি এবং অন্যটি হচ্ছে মডাল অবজুলারি। প্রাইমারি অবজুলারি ভার্বকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যথা বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব। বি ভার্বের আবার কিছু রূপ রয়েছে, মানে যেগুলি দেখে বোঝা যায় যে এটি একটি বি ভার্ব। সেগুলি হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং এবং বিন। এদিকে ডু ভার্বেরও কিছু রূপ রয়েছে, যেমন ডু, ডাস এবং ডিড। বাকি রইল হ্যাভ। এরও কিছু রূপ রয়েছে, যেমন হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এদিকে মডাল অবজুলারি ভার্বকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়, কোর মডাল অবজুলারি এবং সেমি মডাল অবজুলারি। কোর মডাল অবজুলারিগুলি হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল এবং উড। এবং সবচেয়ে কমন সেমি মডাল অবজুলারি ভার্বগুলি হলো নিড, ইউজ টু, অট টু, হ্যাভ টু, ডেয়ার ইত্যাদি। এই হচ্ছে মোটামুটি অবজুলারি ভার্বের ফ্যামিলি। নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কোনো ছোটোখাটো জগৎ নয়। একটি ভিডিওতে যদি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চাই তাহলে 2 থেকে 3 ঘন্টার প্রয়োজন হবে। আর এতটা সময় একটা বিষয়ের উপর অনেকেই মনোনিবেশ করতে পারে না। তাই এই বিষয়গুলিকে আমি পার্ট বাই পার্ট আকারে আলোচনা করব। আজকের আলোচনায় থাকছে বি ভার্ব। তুমি যদি শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকতে পারো তাহলে আমি কথা দিচ্ছি তুমি অবশ্যই বেশ কিছু ব্যতিক্রমী ইনফরমেশন পাবে এই ভিডিওটি থেকে। চলো তাহলে মূল আলোচনা শুরু করা যাক। বি ভার্ব এটি থাকা বা হওয়া অর্থে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন, তিনি একজন শিক্ষক ছিলেন, করিম একজন নাট্যকার ছিল, বাবা ঘরে আছেন। এই তিনটি বাক্য দ্বারা থাকা নির্দেশ করছে। আসলে থাকা বোঝাতে ছিলেন, ছিল, আছেন, থাকবে, থাকতে পারে, থাকতে পারত ইত্যাদি বোঝায়। এদের যদি ট্রান্সলেট করি তাহলে হবে হি ওয়াজ এ টিচার, করিম ওয়াজ এ ড্রামাটিস্ট, ফাদার ইজ অ্যাট হোম। দেখো, এই সেন্টেন্সগুলিতে একটি মাত্র ভার্ব রয়েছে। আর আমরা তো জানি যে যদি একটি সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকে তাহলে সেটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হবে। এই ক্ষেত্রে এগুলি প্রিন্সিপাল ভার্ব। থাকা বোঝাতে মূলত এই ভার্বগুলি প্রিন্সিপাল ভার্ব হিসেবে এইভাবে ব্যবহৃত হয়ে থাকে। এবার হওয়া অর্থে কীভাবে ব্যবহৃত হয় সেটা দেখা যায়। আমি হই একজন ছাত্র, তারা হয় খেলোয়াড়, সে হয় সুখী। এই তিনটি বাক্য দ্বারা হওয়া নির্দেশ করছে। আসলে হওয়া বোঝাতে হই, হয়, হন, হও, হলেন ইত্যাদি বোঝায়। এদের যদি ট্রান্সলেট করি তাহলে হবে আই অ্যাম এ স্টুডেন্ট, দে আর প্লেয়ার্স, হি ইজ হ্যাপি। আমি কিন্তু একটু আগেই বলেছি যে সেন্টেন্সে যদি একটি মাত্র ভার্ব থাকে তাহলে সেটা প্রিন্সিপাল ভার্ব হবে। এই ক্ষেত্রে অ্যাম আর ইজ হলো একটি প্রিন্সিপাল ভার্ব। অর্থ বোঝাতে মূলত এই ভার্বগুলি প্রিন্সিপাল ভার্ব হিসেবে এইভাবে ব্যবহৃত হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। যাই হোক, প্রথমেই এই বি ভার্বটির সবচেয়ে ডাউটের জায়গা নিয়ে কিছু কথা বলা যায়। সেটা হলো আমরা টু বিও দেখতে পাই, আবার বিও দেখতে পাই। আসলে কোনটা সঠিক, কোনটা কি, তা আজও আমরা অনেকেই পরিষ্কার হতে পারিনি। এমনকি গ্রামার বইগুলিতেও সেভাবে বিষয়টিকে পরিষ্কার করা হয়নি। এখানে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, দেখো কিছু ধরতে পারো কিনা। আসলে টু বি এসেছে বি থেকে, ক্রিয়ার বেস ফর্ম হলো বি এবং ইনফিনিটিভ ফর্ম হলো টু বি। সুতরাং বি হলো মূল এবং টু বি হলো সেই মূলের একটি রূপ মাত্র, যা নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহৃত হয়। যেমন উদ্দেশ্য প্রকাশ করতে
ভবিষ্যৎ বা সম্ভাব্য অবস্থা নির্দেশ করতে ইত্যাদি। উদ্দেশ্য প্রকাশ করতে সেন্টেন্সটি হবে আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার, আবার হি ওয়ান্টস টু বি এ ক্রিকেটার। এই সেন্টেন্স দুটি দ্বারা দুটি উদ্দেশ্য প্রকাশ করা হচ্ছে, যার প্রথমটি দ্বারা একজন প্রকৌশলী হওয়ার এবং দ্বিতীয়টি দ্বারা একজন ক্রিকেটার হওয়ার। এবার ভবিষ্যৎ বা সম্ভাব্য অবস্থা নির্দেশ করে কিভাবে সেটা দেখা যায়। শি ইজ সেট টু বি দ্য নেক্সট সিইও, মানে তিনি পরবর্তী সিইও হতে চলেছেন। এই সেন্টেন্সটি দ্বারা প্রকাশিত ভবিষ্যতের ভূমিকা দেখাচ্ছে যে তিনি সামনে সিইও হতে চলেছেন ইত্যাদি। আর বি হলো ক্রিয়ার মূল রূপ। এটি বিভিন্ন টেন্স এবং ব্যাকরণগত বিভিন্ন কাঠামোতে ব্যবহার হয়ে থাকে। সব মিলিয়ে বি হলো এখানে মাদার, তাই একে সামনে রেখেই মূলত আমরা আলোচনাটা করব। আশা করি কিছুটা হলেও এই টু বি এবং বি এর ডাউট থেকে বের হয়ে আসতে পেরেছ। আসলে বি ভার্বগুলি পরিবর্তন হয়ে থাকে টেন্স, সাবজেক্ট এবং নাম্বারের উপর নির্ভর করে। তাই প্রথমেই এর একটি লেআউট সাজিয়ে নেওয়া যাক। টেন্স, সাবজেক্ট, নাম্বার, ভার্ব। সিম্পল প্রেজেন্টের জন্য সাবজেক্ট যখন ফার্স্ট পারসন, নাম্বার যখন সিঙ্গুলার, ভার্ব তখন এম। সাবজেক্ট যখন থার্ড পারসন, নাম্বার যখন সিঙ্গুলার, ভার্ব তখন ইজ। সাবজেক্ট যখন সেকেন্ড পারসন, নাম্বার যখন সিঙ্গুলার, ভার্ব তখন আর। সাবজেক্ট যখন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, নাম্বার যখন প্লুরাল, ভার্ব তখন আর। সিম্পল পাস্টের জন্য সাবজেক্ট যখন ফার্স্ট পারসন এবং থার্ড পারসন, নাম্বার যখন সিঙ্গুলার, ভার্ব তখন ওয়াজ। সাবজেক্ট যখন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, নাম্বার যখন প্লুরাল, ভার্ব তখন ওয়ার। প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ডের জন্য বিইং এবং পাস্ট পার্টিসিপলের জন্য বিন। মূল আলোচনার দিকে যাওয়ার জন্য আমরা আরেকটি ধাপ শেষ করলাম। এইবার দেখব এই ফর্মগুলির ব্যবহার। আসলে বিবার বিভিন্ন উপায়ে ব্যবহৃত হতে পারে, যেমন আইডেন্টিটি মানে কাউকে বা কিছুর পরিচয় দিতে, স্টেট অফ বিইং মানে অবস্থা বোঝাতে, লোকেশন মানে অবস্থান বোঝাতে, এজ মানে বয়স বোঝাতে, টাইম মানে সময় বোঝাতে, প্যাসিভ ভয়েস গঠন করতে, কন্টিনিউয়াস টেন্স গঠন করতে মানে চলমান ক্রিয়াগুলি নির্দেশ করতে, পারফেক্ট টেন্স গঠন করতে মানে শেষ হওয়া ক্রিয়া বা কাজগুলি নির্দেশ করতে ইত্যাদি। প্রথমে আমরা আইডেন্টিটির ক্ষেত্রে এর ব্যবহার দেখব। আই এম এ টিচার মানে আমি হই একজন শিক্ষক। আবার দ্য স্কাই ইজ ব্লু মানে আকাশ নীল। এখানে প্রথম সেন্টেন্সটি দ্বারা আমি আমার পরিচয় দিলাম। আচ্ছা, যদি এখানে এম শব্দটি ব্যবহার না করতাম তাহলে বিষয়টি কেমন হতো? আই এ টিচার, এটা কি কোনো শুদ্ধ বাক্য হলো পরিচয় দেওয়ার ক্ষেত্রে, নাকি অন্য কোনো উপায় আছে? অবশ্যই না। তার মানে একজন মানুষের পরিচয় দেওয়ার মতো একটি বড় কাজকে সাহায্য করছে এই সাহায্যকারী ক্রিয়া এম। যদিও এখানে আমরা তাকে মেইন ভার্বের ভূমিকায় দেখতে পাচ্ছি, কারণ অন্য কোনো ভার্ব সেন্টেন্সটিতে নেই। তথাপি এটি একটি অবজুলারি ভার্ব, কারণ এটি বি ভার্বের একটি রূপ। আর বি ভার্ব যখন নিজেই অবজুলারি ভার্ব, সেহেতু প্রকৃতপক্ষে এটি একটি অবজুলারি ভার্ব। আবার এটার যখন সাবজেক্ট পরিবর্তন হয়ে যাবে, মানে সাবজেক্ট যখন হি হবে, তখন হবে হি ইজ এ টিচার। দেখেছো, সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে ভার্বটিও পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ এম হয়ে গেল ইজ। এভাবে সাবজেক্ট যখন দে হবে, অর্থাৎ প্লুরাল নাম্বার হবে, তখন হবে দে আর টিচার্স। সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে ভার্বগুলো মূলত এইভাবে পরিবর্তন হয়ে যায়। কিন্তু টেন্স পরিবর্তন হয়ে গেলে এটা আবার অন্য রূপ হবে। যেমন আই ওয়াজ এ টিচার মানে আমি একজন শিক্ষক ছিলাম। দেখেছো, ভার্বটি পরিবর্তন হয়ে গেল, কিন্তু সাবজেক্ট সেই আই রয়েছে। অর্থাৎ প্রেজেন্টে ছিল এম, পাস্টে এসে হয়ে গেল ওয়াজ। এইবার যদি এই টেন্সেই সাবজেক্ট পরিবর্তন করে দেই তাহলে হবে দে ওয়ার টিচার্স মানে তারা শিক্ষক ছিলেন। এখানেও সাবজেক্ট প্লুরাল হয়ে যাওয়ার সাথে সাথেই ভার্বটিও পরিবর্তন হয়ে গেল। মূলত এই অবজুলারি ভার্বগুলো পরিচয় দেওয়ার ক্ষেত্রে এভাবে ব্যবহৃত হয়ে থাকে। এখানে আমি এই ভার্বগুলোর নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সম্পর্কে কিছু বললাম না, কারণ পরিচয় দেওয়ার ক্ষেত্রে এই জাতীয় বাক্যের প্রয়োজন নেই। আর নিচের বাক্যটি দ্বারাও আকাশের একটি পরিচয় দেওয়া হচ্ছে, যেমন আকাশ নীল মানে আকাশের বৈশিষ্ট্যের পরিচয় দেওয়া হলো। আকাশ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ইজ ব্যবহার করা হয়েছে। এবার আমরা স্টেট অফ বিইং মানে অবস্থা বোঝাতে কিভাবে ব্যবহৃত হয় সেটা দেখব।
আসলে অবস্থার বর্ণনা করা হলো ভাষার একটি মৌলিক দিক, যা আমাদের জটিল ধারণা এবং অনুভূতির সাথে যোগাযোগের ক্ষমতা বাড়ায়। বিভার্বটি এই ক্রিয়ার একটি প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে, যা আমাদের আবেগ, শারীরিক অবস্থা এবং আরও অনেক কিছুকে প্রকাশ করতে সাহায্য করে। যেমন শি ইজ টায়ার্ড মানে সে হয় ক্লান্ত। আবার দে আর এক্সাইটেড মানে তারা উত্তেজিত। এখানে প্রথম বাক্যটি দ্বারা ক্লান্তির অবস্থা বর্ণনা করছে। এটি বোঝাচ্ছে যে তিনি শক্তি ব্যয় করেছেন বা চাপের মুখোমুখি হয়েছেন, যার ফলে বিশ্রামের প্রয়োজন রয়েছে। এখানে ইজের ব্যবহার নির্দেশ করে যে এই ক্লান্তি একটি বর্তমান অবস্থা, এবং দ্বিতীয় বাক্যটি দ্বারা এটি বোঝায় যে তারা উচ্চতর আবেগ অনুভব করেছে, সম্ভবত কিছু সম্পর্কে প্রত্যাশা বা আনন্দের কারণে। এখানেও এই আর এর ব্যবহার নির্দেশ করছে যে এই উত্তেজনা একটি বর্তমান অবস্থা। মূলত এই বিভার্বগুলি এভাবে একটি অবস্থার বর্ণনা করতে সাহায্য করে থাকে। একটি কথা, যেহেতু আমি আইডেন্টিটির উদাহরণের সময় বিভার্বের এই রূপগুলি টেন্স, সাবজেক্ট এবং নাম্বার চেঞ্জের সাথে সাথে কীভাবে বদলে যায় সেটা দেখিয়েছি, তাই এখানে আর দেখিয়ে সময় নষ্ট করলাম না। তবে এখানে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সম্পর্কে এর ব্যবহার দেখাবো। আসলে এগুলি সাধারণ বিষয়। নেগেটিভের ক্ষেত্রে জাস্ট বিভার্বের এই রূপটির পর একটি নট লাগিয়ে দিলেই হয়ে গেল। যেমন শি ইজ নট টায়ার্ড মানে সে ক্লান্ত নয়। এটি হলো বি এর নেগেটিভ রূপ। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে জাস্ট বিকে মানে আরকে সাবজেক্টের জায়গায় এবং সাবজেক্টকে আর এর জায়গায় বসিয়ে দিলেই ইন্টারোগেটিভ হয়ে গেল। যেমন আর দে এক্সাইটেড মানে তারা কি উত্তেজিত, ইত্যাদি। আসলে আমি এখানে প্রাধান্য দিচ্ছি যে প্রেক্ষাপটের উপর এই অবজুলারি ভার্বগুলি ব্যবহার করতে হয় সেই প্রেক্ষাপটের উপর। নেগেটিভ ইন্টারোগেটিভের যে বিষয়টি রয়েছে সেগুলি আমরা মূলত সেন্টেন্স নিয়ে আলোচনা করার সময় জানব। যাই হোক, আমরা জেনে নিলাম স্টেট অফ বিইং মানে অবস্থা সম্পর্কে। এবার জানব লোকেশন মানে অবস্থান সম্পর্কে। কেউ বা কোনো কিছু কোথায় তা নির্দেশ করতেও বিভার্বের এই রূপগুলি ব্যবহৃত হয়ে থাকে। যেমন দ্য বুক ওয়াজ অন দ্য টেবিল মানে বইটি টেবিলের উপর ছিল। আবার দ্য পেন ইজ ইন দ্য ব্যাগ মানে কলমটি ব্যাগের মধ্যে আছে। এই জাতীয় বাক্য কিন্তু আমরা প্রায় ব্যবহার করে থাকি। এরকম প্রায় ব্যবহার করা বাক্যগুলিতেও এই বিভার্ব ছাড়া চলেই না। এটা হচ্ছে কোনো কিছু কোথায় তা নির্দেশ করতে। এবার দেখো, কেউ কোথায় আছে তা নির্দেশ করে কিভাবে। উই আর অ্যাট দ্য পার্ক মানে আমরা পার্কে আছি। করিম ইজ অ্যাট দ্য স্কুল মানে করিম স্কুলে আছে, ইত্যাদি। যাই হোক, এটা সম্পর্কে আর কিছু বলছি না। এবার আমরা এজ মানে বয়স সম্পর্কিত কিছু বলতে এই ভার্বগুলির ব্যবহার দেখব। শি ইজ 18 ইয়ার্স ওল্ড মানে তার বয়স 18 বছর। দেখেছো, একজনের বয়স বলতে চাইলেও এই বি ভার্বের প্রয়োজন হচ্ছে। তাহলে দেখো কোথায় এর ভূমিকা নেই। চলো এবার টাইম সম্পর্কে কিছু বলতে এই ভার্ব কীভাবে ব্যবহৃত হয় সেটা দেখা যায়। ইট ইজ 3 o'clock মানে এখন 3টা বাজে। এখানেও কিন্তু বি এর ব্যবহার রয়েছে। এবার প্যাসিভ ভয়েস গঠন করতে কিভাবে এই বি এর ব্যবহার করা যায় সেটা দেখা যায়। তার আগে প্যাসিভ ভয়েসের প্রাথমিক বিষয়টা জেনে নেওয়া যায়। আসলে প্যাসিভ ভয়েসটা এমন যে একটি কাজ কে করেছে এটা মুখ্য বিষয় নয়, কাজটি সম্পূর্ণ হয়েছে এটাই মুখ্য বিষয়। যেমন দ্য বিল্ডিং ওয়াজ বিল্ট ইন 1994 মানে ভবনটি 1994 সালে নির্মিত হয়েছিল। কে করেছিল তার কোনো খবর এখানে নেই। আসলে এমন বাক্য আমরা কিন্তু প্রায় বলে থাকি। আর একটি দেখি, দ্য বুক ওয়াজ পাবলিশড ইন 2005 মানে বইটি 2005 সালে প্রকাশিত হয়েছিল। কে প্রকাশ করেছিল এটা কিন্তু এখানে আলোচ্য বিষয় নয়, বরং প্রকাশিত হয়েছিল এটাই বিষয়। প্যাসিভ ভয়েস গঠন করতে মূলত এই বিভার্বগুলি এভাবে ব্যবহৃত হয়ে থাকে। এবার দেখব কন্টিনিউয়াস টেন্স গঠন করতে এই ভার্বগুলি কিভাবে ব্যবহৃত হয়। কন্টিনিউয়াস টেন্স বলতে চলমান কাল বা ক্রিয়াকে বোঝায়। যেমন দে আর প্লেয়িং মানে তারা খেলিতেছে। আবার শি ইজ ইটিং মানে সে খাইতেছে। এই কাজগুলি কিন্তু চলছে, সেই কারণে এই বিভার্ব দুটিকে আনতে হয়েছে। এই কন্টিনিউয়াস টেন্স গঠনের ক্ষেত্রে বিভার্বগুলির পর যে ভার্বটি বসে তার সাথে সবসময় আইএনজি যোগ করে দিতে হয়। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য দে ওয়ার প্লেয়িং মানে তারা খেলিতেছিল। আবার শি ওয়াজ ইটিং মানে সে খাইতেছিল, ইত্যাদি। এবার দেখব পারফেক্ট টেন্স গঠন করতে এই বি কীভাবে ব্যবহৃত হয়।
বি এর পাস্ট পার্টিসিপেল রূপ হলো বিন। এটি উভয় পারফেক্ট টেন্সের জন্য অপরিহার্য। এই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য হ্যাভ এবং পাস্ট পারফেক্ট টেন্সের জন্য হ্যাড প্রয়োজন হয় সহায়ক হিসাবে। প্রেজেন্ট পারফেক্টের জন্য স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস কমপ্লিমেন্ট, এবং পাস্ট পারফেক্টের জন্য হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস কমপ্লিমেন্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটি অতীতের কর্ম বা অবস্থাকে বর্তমানের সাথে সংযুক্ত করে। যেমন আই হ্যাভ বিন এ টিচার ফর 5 ইয়ার্স, মানে আমি 5 বছর ধরে শিক্ষক হিসাবে আছি। এই কর্মটি কিন্তু অতীতের, মানে 5 বছর আগের, তথাপি বর্তমানের সাথে সংযুক্ত। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মূলত বি ভার্বের এই রূপটি এইভাবে ব্যবহৃত হয়। আর পাস্ট পারফেক্ট টেন্সের জন্য বিন এটা বোঝাতে ব্যবহৃত হয় যে অতীতের দুইটি কাজের মধ্যে একটি কাজ শুরু হওয়ার আগেই অন্যটি শেষ হয়েছিল এমন। যেমন দে হ্যাড বিন ফ্রেন্ডস বিফোর দ্য ফাইট, মানে মারামারির আগে তারা বন্ধু ছিল, অর্থাৎ মারামারিটা শুরু হওয়ার আগেই তারা বন্ধু ছিল ইত্যাদি। এখনও বি ভার্বের আরেকটি রূপ বাকি রয়েছে, তা হলো বিইং। বিইং হচ্ছে বি এর প্রেজেন্ট পার্টিসিপেল। এই শব্দটি বহুমুখী, কন্টিনিউয়াস টেন্স, জিরান্ড, আইডেন্টিটি ইত্যাদি প্রসঙ্গে ব্যবহৃত হয়ে থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে যখন ব্যবহৃত হয় তখন সেন্টেন্সটি হয় শি ইজ বিইং ভেরি হেল্পফুল, মানে তিনি খুব সহায়ক হচ্ছে। আবার জিরান্ড হিসেবে ব্যবহৃত যখন হয় তখন সেন্টেন্সটি হয় বিইং কাইন্ড ইজ ইম্পর্টেন্ট, মানে সদয় হওয়া গুরুত্বপূর্ণ ইত্যাদি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল বি ভার্ব সম্পর্কিত আলোচনা। আগামী ক্লাসে আলোচনা করব ডু এবং হ্যাভ ভার্ব সম্পর্কে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো বাটনটি প্রেস করে দিও পরবর্তীতে এই ধরনের অসংখ্য ভিডিও পেতে। আজ আর নয়, কথা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরিবারের সবাইকে ভালো রাখবে এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।